সমুদ্রের নিচ থেকে বায়ুর বুদবুদ যখন ওপর দিকে ওঠে, এর সাইজটা কেমন ছোট থেকে হঠাৎ বড় হতে শুরু করে। এটা কিভাবে? হ্যালো বন্ধুরা, আমাদের ই লার্নিং প্ল্যাটফর্মে স্বাগত। দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ক্লাসে আজ আমরা আরো একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজকে কোন চ্যাপ্টারটা আমরা পড়ব বলো তো? আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো গ্যাসের আচরণ। আচ্ছা, তোমরা তো জানো পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয়। আচ্ছা, এরকম কেন হয়? পদার্থের এই তিন রকম অবস্থা কি করে তৈরি হলো? তোমরা তো জানোই যে সব পদার্থই খুব ছোট ছোট কণা দিয়ে তৈরি হয়। সেই কণাগুলোর কি হয়, মধ্যে আকর্ষণ বলই কিন্তু এদের আলাদা হওয়ার কারণ। এবার জিজ্ঞেস করবে, এই আকর্ষণ বলটা কি? ধরো তোমরা ক্লাসে মধ্যে সব বন্ধুরা একে অপরের হাত খুব শক্ত করে ধরে আছে। এবার এই সময় তোমাদের মধ্যে একজন যদি বাইরে যেতে চায়, তাহলে কি বেরোতে পারবে? না না, সে কিন্তু বেরোতে পারবে না। কিন্তু হাতটা যদি একটু আলগা করে ধরো, তাহলে কি হবে? তাহলে তোমরা নিজেদের জায়গা থেকে একটু এদিক ওদিক চলাফেরা করতে পারবে। আর যদি হাত ছেড়েই দাও, তবে খুব সহজেই কিন্তু তোমরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে। এটাই হলো আকর্ষণ বল। কঠিন পদার্থের মধ্যে কণাগুলো এইরকম শক্ত করে হাত ধরাধরি করে থাকে, তাই এরা চলাফেরা করতে পারে না। আর তাই এদের আকারটাও সব সময় একই থাকে। আর এদের আয়তন মানে যে জায়গাটা জুড়ে এরা থাকে সেটাও নির্দিষ্ট। আর তরলের ক্ষেত্রে এই হাত ধরার ব্যাপারটা একটু আলগা হয়, মানে আকর্ষণ বলটা কাদের তুলনায় অর্থাৎ কঠিনের তুলনায় কি হয়, কম হয়। ফলে কণাগুলো চলাফেরা করতে পারে, তাই এর আকারটা নির্দিষ্ট নয়। তোমরা তো জানোই জল এর কোনো শেপ নেই, কিন্তু এর আয়তনটা কেমন নির্দিষ্ট। মানে 1 লিটার জল, সেটাকে তুমি যেখানে রাখো এর আয়তন কিন্তু সব সময় একই হয়, অর্থাৎ 1 লিটারই থাকবে। এবার তাহলে গ্যাসের ক্ষেত্রে কি হবে সেটা কি তুমি ভাবতে পারছো? এখানে কণাগুলোর মধ্যে আকর্ষণ বলটা আরো কম, তাই তো এরা সহজেই এদিক ওদিক ছুটে বেড়ায় সব সময়। তাই আমরা এর কোনো নির্দিষ্ট আকার দেখতে কিন্তু পাই না। আর এর কোনো নির্দিষ্ট আয়তন নেই। মানে ধরো কিছুটা পরিমাণ গ্যাসকে তুমি একটা ছোট্ট পাত্রের ভেতর রাখলে, তখন ওই গ্যাসের কণাগুলো ওই পাত্রের দেওয়ালে অর্থাৎ ভেতরে সব জায়গাতেই ছড়িয়ে থাকবে। মানে এখন গ্যাসের আয়তন ওই পাত্রের আয়তনের সমান হবে। আবার ওই একই পরিমাণ গ্যাসকে যদি তুমি একটা বড় পাত্রের ভেতর রাখো, তখন দেখা যাবে কণাগুলো ওই পাত্রের কি হবে, ওই পাত্রের ভেতরে সবটা জায়গা দখল করে আছে। তাহলে এখন ওই গ্যাসের আয়তন ওই বড় পাত্রের আয়তনের সঙ্গে সমান হলো। তাহলে দেখা গেল যে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন সব সময় একই হবে না। মানে গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন থাকেই না। আচ্ছা, এই আয়তন মাপার একক তো আমরা ক্লাস 9-এ শিখেছি। সিজিএস পদ্ধতিতে কি এর একক হচ্ছে ঘন সেন্টিমিটার, আর এসআইতে এর একক হলো ঘনমিটার। এছাড়া আরো একটা একক তোমাদের খুব চেনা, সেটা হলো লিটার। আচ্ছা, এবার চলো একটা অন্য বিষয়ে আমরা কথা বলি। তোমরা সবাই কখনো না কখনো বেলুন তো ফুলিয়েছ, দেখেছো বেলুন ফোলাতে ফোলাতে একটা সময় পর হঠাৎ ফেটে যায়। এরকম কেন হয়? এটা হয় বেলুনের মধ্যে থাকা হাওয়া অর্থাৎ গ্যাসের চাপের জন্য। এখন নিশ্চয় জানতে ইচ্ছে করছে যে চাপটা কিভাবে তৈরি হলো। তোমাদের একটু আগেই বলেছি, কি বলেছিলাম মনে পড়ছে? যে গ্যাসের কণাগুলো সব সময় এদিক ওদিক ছুটে বেড়ায়। আর এই ছুটে বেড়ানোর সময় কি হবে, এরা একে অপরের সঙ্গে ধাক্কা খাবে। আবার যেখানে রাখা হবে তার দেওয়ালে তো ধাক্কা খাবে, কি তাই তো? মানে এরা ধাক্কা লাগার সময়
সে দেওয়ালের ওপর কিছুটা বল প্রয়োগ করবে। আর এইভাবেই তৈরি হচ্ছে গ্যাসের চাপ। মানে যদি বেশি পরিমাণে দেওয়ালের গায়ে গ্যাসের কণাগুলি ধাক্কা খায় তাহলে বেশি পরিমাণে বল প্রয়োগ হচ্ছে কি, তখন আমরা বলতে পারি যে গ্যাসের চাপ বেশি। তাহলে আগের প্রশ্ন উত্তরটা তোমরা জেনে গেলে না। বেলুনে হাওয়া ভরার সময় যত বেশি হাওয়া ভরা হবে তার মধ্যে গ্যাসের কণা তত বাড়বে, আর এরা বেশি পরিমাণে বল প্রয়োগ করবে দেওয়ালের উপর, ঠিক তো? তখন গ্যাসের চাপও বাড়তে থাকবে। আর একটা সময় পর যখন চাপ খুব বেশি হবে তখন কি হবে, বেলুনটা একেবারে ফেটে যাবে। কি বুঝতে পারলে তো? তাহলে কি চাপ মাপার এককটা কি? তোমাদের তো আগে বলেছি যে কণাগুলোর বল প্রয়োগ করলে তবেই চাপ সৃষ্টি হবে। আর পাত্রের দেওয়ালের ওপর যত বেশি বল প্রয়োগ করবে চাপও ততই বাড়বে। মানে কতটা বল কতটা জায়গার ওপর, অর্থাৎ কতটা ক্ষেত্রফলের ওপর প্রয়োগ করা হচ্ছে তার ওপরই কিন্তু নির্ভর করবে চাপের মান। তাহলে আমাদের আগেই শিখতে হবে বলের একক এবং ক্ষেত্রফলের একক আমাদের আগে জানতে হবে, তাহলে কিন্তু আমরা চাপের একক হিসেব করতে পারবো। আমরা সিজিএস এর বলের একক জানি কি? সিজিএস একক বলের একক হচ্ছে ডাইন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। তাহলে সিজিএস এককের চাপের একক হবে কি? ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। আর এসআই তে বলের একক শিখেছিলাম নিউটন, ক্ষেত্রফলের একক শিখেছিলাম কি বলো? মিটার না স্কয়ার। তাহলে চাপের কি একক হবে? নিউটন পার মিটার স্কয়ার, একে আমরা পাস্কালও কিন্তু বলে থাকি। তাহলে চাপের কি একক হলো? পাস্কাল না? কিন্তু এই চাপ কখন বেশি হবে কখন কম হবে সেটা কি করে বুঝবো? আর চাপ মাপবই বা কি দিয়ে? চাপ মাপার একটা যন্ত্র আছে, তার নাম হলো ম্যানোমিটার। তাহলে চলো আগে যন্ত্রটা দেখে নিই, তারপরে আমরা শিখবো চাপ কি করে মাপা হয়। এই দেখো বলছে এখানে ইউ এর মতো দেখতে একটা কাঁচের নল দেখতে পাচ্ছ। এই নলটার একটা দিক দেখো একটু কি আকার আছে, ছোট, আর একটা ঠিক দেখো একটু লম্বা, তাই না? এই নলের মধ্যে পারদ ভরে রাখা হয়েছে। এবার যদি আমরা কি করি, দেখো এই ছোট্ট নলটার সঙ্গে একটা কাঁচের পাত্র লাগানো আছে। এই পাত্রের মধ্যে যে জায়গাটা যে গ্যাসের চাপ আমরা মাপবো সেটা রাখতে হবে। আর লম্বা নলের মুখটা দেখো খোলা রয়েছে, ঠিক তো? তাহলে এই খোলা মুখ দিয়ে বায়ু সহজেই লম্বা নলের ভিতর ঢুকে পড়বে এবং পারদের ওপর চাপ প্রয়োগ দিতে পারবে না। আর ছোট নলের সঙ্গে যে পাত্র লাগানো আছে তার মধ্যে থাকা গ্যাসটা সেই চাপকে কি করবে? চাপ দেবে ছোট নলের মধ্যে থাকা পারদের ওপর। বুঝতে পারলে তো? এবার ধরো ধরো না বাইরের বায়ুমণ্ডলের চাপ হলো P0 আর পাত্রের বায়ুর চাপ সেটা হলো P1। তবে কি হবে? এবার আমাদের দেখার বিষয় সেটা দেখে নাও। এখন যদি বাইরের বায়ুমণ্ডলের চাপ আর পাত্রের বায়ুর চাপ দুটো সমান হয় তাহলে আমরা বলতে পারি, কি বলবো দেখো না, দুটো নলের পারদের ওপরে সমান চাপ পড়বে। তাহলে তখন আমরা বলতে পারবো P0 ইকুয়ালস টু কি হবে? P1। এই সময় দেখো দুটো নলের পারদ কিন্তু একই হবে, একই হাইটে থাকবে। এবার যদি পাত্রের বায়ুচাপ বাইরের বায়ুচাপের থেকে বেশি হয় সেক্ষেত্রে কি হবে? মানে যদি P1 এর মান P0 থেকে বেশি হয় তাহলে ছোট নলের পারদের ওপর বেশি চাপ পড়বে, ফলে এই দিকে পারদটা বেশি নেমে যাবে আর লম্বা নলের দিকে পারদটা কিছুটা উঠে যাবে। এবার দেখো দুটো নলের পারদের হাইটের তফাৎ আমি ধরলাম H1। তাহলে তোমরা তো বলতে পারবে কতটা বড় P0 থেকে P1টা P0 থেকে কত বড়? ঠিক বলেছো, যতটা পারদ নেমেছে ততটাই বড়। তাহলে আমরা বলতে পারি P1 মাইনাস P0 ইকুয়ালস টু H1 উচ্চতার পারদের চাপ, বা P1 ইকুয়ালস টু আমরা বলতে পারি P0 প্লাস H1 এর চাপ। আর যদি বাইরের বায়ুমণ্ডলের চাপ পাত্রের
বায়ুর চাপের থেকে বেশি হয়, মানে যদি P0 এর মান P1 এর থেকে বেশি হয়, সেক্ষেত্রে কি বলবো, বড় নলের পারদের ওপর বেশি চাপ পড়বে, ফলে এই দিকে পারদটা কিছুটা বেশি নেমে যাবে, আর ছোট নলের দিকে পারদটা উঠে যাবে। এবার দেখো, দুটো নলের পারদের হাইটের তফাৎ আমি ধরলাম H2, তাহলে এখানেও তোমরা বলতে পারবে যে P0 কতটা বড় P1 এর থেকে। একদম ঠিক, যতটা পারদ নেমেছে ততটাই বড়। কি বুঝতে পারছো তো? তাহলে এখন বলতে পারি P0 মাইনাস P1 সেটা ইকুয়ালস টু হবে H2। এইভাবে আমরা দুটো নলের পারদের হাইট দেখে সহজেই মাপ নিতে কিন্তু পারি না, আর গ্যাসের চাপ নির্ণয় করতে পারি। এই অধ্যায়ে আমরা আরো অনেক কিছু জানবো, যেমন ধরে নাও মানুষ নিঃশ্বাস প্রশ্বাস কিভাবে নেই সেটা জানবো, বা ইনজেকশন দেওয়ার সিরিজ কিভাবে কাজ করে, এগুলো সবই কিন্তু হয় বয়েলের সূত্র মেনে। এখন জানতে ইচ্ছে করছে তো বয়েলের সূত্রটা কি? ধরো তোমরা 10 জন বন্ধু ক্লাসের মধ্যে ছোটাছুটি করে খেলছো। এখন ছোটার সময় ঘরটা যেহেতু ছোট, তাই তোমাদের মধ্যে ধাক্কা লাগবে। আবার যদি তোমরা বাইরে মাঠে গিয়ে খেলতে যাও আর ছোটাছুটি করার সময় অতটা ধাক্কা লাগতো না। গ্যাসের ক্ষেত্রে কি ঠিক কিন্তু এমনটাই হয়। তোমরা তো জানোই গ্যাসের অণুগুলো সব সময় এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। তাহলে গ্যাসকে যদি কোনো ছোট পাত্রের মধ্যে রাখা হয়, তাহলে ওর মধ্যে অণুগুলো একদিক ওদিক ছুটে বেড়ানোর সময় একে অপরের সঙ্গে ধাক্কা লাগবে, ঠিক তো? আবার পাত্রের দেওয়ালের সঙ্গে এদের ধাক্কা লাগবে, ফলে চাপ বাড়বে। আচ্ছা, এবার যদি আমরা কি করি, গ্যাসকে একটা বড় পাত্রের মধ্যে রাখা হয়, তখন কি হবে? ঠিক বলেছ, তখন এরা ছুটে বেড়ানোর সময় অতটা আর ধাক্কা লাগবে না, তাই চাপও কম হবে। মানে আয়তন ছোট হলে চাপ বেশি হবে, আর আয়তন বড় হলে চাপ কম হবে। এটাই তো বয়েলের সূত্র। বিজ্ঞানী বয়েল এই সূত্রটা আবিষ্কার করেছিলেন। উনি বলেছিলেন, যদি উষ্ণতা স্থির থাকে আর গ্যাসের ভর একই থাকে, তাহলে ওই গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মানে একটা কমলে আর একটা কি হবে? বাড়বে। আয়তন কমালে চাপ বাড়বে, আর আয়তন বাড়ালে চাপ কমবে। কিন্তু এখানে একটা কথা তোমাদের মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? গ্যাসের ভর আর উষ্ণতা দুটোই কিন্তু স্থির থাকবে, মানে এদের মান কিন্তু কোনো মতেই চেঞ্জ হবে না। তাহলে এই সূত্রটা খাটবে কিন্তু। এর জন্য গ্যাসের ভর আর উষ্ণতা এদেরকে আমরা বলি বয়েলের সূত্রের ধ্রুবক। এখন দেখো, যদি ধরি গ্যাসের আয়তন V আর চাপ হলো P, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী লিখতে পারি V ভ্যারিয়াস 1/P। তো এক কথায় P এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা এটা তো লিখতেই পারি যে V ভ্যারিয়াস 1/P। এবার সমান চিহ্ন আনতে হলে একটা সমানুপাতিক ধ্রুবক তো আমাকে লিখতে হবে, আর সেই ধ্রুবকটা হলো K। তাহলে এখন কি লিখবো V ইকুয়ালস টু K 1/P। এবার যদি আমরা কি ইকুয়ালসটাকে সাইড করি, তাহলে আমরা বলতে পারি PV ইজ ইকুয়াল টু K। এটা থেকে আমরা বুঝতে পারলাম চাপ আর আয়তনের গুণফল সব সময় সেটা ধ্রুবক হয়, মানে সব সময় সেটা একই থাকে, তাই না? আর একটু ভালো করে চলো বুঝিয়ে বলি। ধরো প্রথমে চাপের মান ছিল কত? P1, আয়তন তখন ছিল V1, আর এদের গুণফল যদি K হয়, তাহলে আমরা কি লিখতে পারি? P1 V1 ইজ ইকুয়াল টু K। এবার যদি চাপ আর আয়তনের মান চেঞ্জ হয়ে P2 আর V2 হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তখন আমরা বলতে পারবো যে এদের গুণফলে কি হবে? অবশ্যই Kই হবে। মানে চাপ আর আয়তনের মান চেঞ্জ হতেই পারে, কিন্তু এদের গুণফল আলটিমেট একই থাকবে। মানে P আর V সেটাও কিন্তু
পি ইন্টু ভি এর গুণফল অবশ্যই কেই হবে। তাহলে আমরা তো এটা লিখতে পারি P1 V1 ইকুয়াল টু P2 V2। বলছে এটাই আমরা বয়েলের সূত্র থেকে কিন্তু পাচ্ছি। আমরা এটা ভালো করে মনে রাখবো, কেননা এটা আমাদের অঙ্ক করতে অনেকটাই সাহায্য করবে। লেখচিত্রের মাধ্যমে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে হয় এই লেখচিত্রটা। একটা ছকের মধ্যে পিভি আর পিভি এগুলোর মান লিখছি। দেখো, তো প্রথমে পি এর মান ধরছি 100 আর ভি এর মান ধরছি 1। এদের গুণফলটা হবে কত? তাহলে 100, ঠিক তো? এবার ভি এর মান 2 ধরে নাও আর পি এর মান কত ধরে নাও? 50 ধরে নাও। সেক্ষেত্রে কি হবে? কারণ এদের কি হবে, গুণফলটা সব সময় একই থাকবে, তার জন্য অবশ্যই 100 হবে। ছকে আরো অনেক মান লিখেছি। এবার লেখচিত্রটা আঁকার জন্য আমরা এক্স অক্ষ বরাবর ভি এর মান এবং আয়তনের মানগুলো নিয়েছি, আর ওয়াই অক্ষ বরাবর কিসের মান? টি এর মান বা চাপের মানগুলো বসিয়েছি। এবার দেখো, লেখচিত্রটা আঁকলে আমরা এরকম একটা বক্ররেখা কিন্তু পাচ্ছি। একে কি বলে জানো? একে বলা হয় সমপরাবৃত্ত। মনে থাকবে তো? তাহলে আমরা এখন কি আঁকলাম বলো? পি ভার্সেস ভি এর লেখচিত্র। আমরা আর এক ধরনের লেখচিত্র কিন্তু আঁকতে পারি, সেটা হচ্ছে পিভি ভার্সেস পি লেখচিত্র। আর এর জন্য পিভি কে নেব y অক্ষ বরাবর এবং পি কে নেব x অক্ষ বরাবর। তাহলে এখন আগের চিত্রটা যেভাবে আঁকলাম একইভাবে মানগুলো বসিয়ে আমরা যদি একটা লেখচিত্র আঁকি, তাহলে দেখব এক্স অক্ষের সমান্তরালে একটা সরল রেখা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক তো? দেখো, বলছে এর কারণটা কি? কারণটা হলো পি এর মান বাড়লেও পিভি গুণফলটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আশা করছি বুঝতে পেরেছো। কি বুঝতে পারলে তো? আমি তোমাদের এমন আরো কিছু পরিচিত ঘটনার কথা বলবো যেগুলো বয়েলের সূত্র মেনে হয়, অথচ আমরা জানি না। যেমন ধরো, মানুষ যে নিঃশ্বাস বা প্রশ্বাস নেই, সেটা কিন্তু এই সূত্র মেনে হয়। তাহলে চলো দেখি এটা কিভাবে সম্ভব। দেখো স্ক্রিনে, দেখো আমরা শ্বাস নেওয়ার সময় আমাদের বক্ষ গহ্বর কেমন প্রসারিত হয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে, ভেতরের আয়তন অনেকটা বেড়ে যাচ্ছে আর বয়েলের সূত্র মেনে চাপ কমে যাচ্ছে। এখন যদি আমরা ফুসফুসের ভেতরের চাপের থেকে বাইরের বায়ুর চাপ অনেকটাই বেশি, তাহলে বায়ু বেশি চাপ থেকে কম চাপের দিকে যাবে। তার জন্য বায়ু বাইরে থেকে ফুসফুসের ভেতরে ঢুকছে। এগুলো বুঝতে পেরেছো? আর এর ঠিক উল্টোটাই হচ্ছে শ্বাস ত্যাগ করার সময়। আর দেখো এই সময় বক্ষ গহ্বর কেমন সংকুচিত হয়ে যাচ্ছে। এখন তোমরা তো জানো যে কি জানো তোমরা, বয়েলের সূত্র মেনে আয়তন কমলে চাপ বাড়বে। তাহলে ফুসফুসের ভেতরে চাপ বেশি আর বাইরের বায়ু চাপ কম, ফলে ফুসফুসের বায়ু বাইরে বেরিয়ে যায়। তাহলে বোঝা গেল তো? না বুঝতে পারলে না? তোমরা ভেবে বলো। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। এইরকম আরো একটা খুব চেনা ঘটনার কথা তোমাদের বলছি। তোমরা টিভিতে কখনো দেখেছো সমুদ্রের নিচ থেকে বায়ুর বুদবুদ যখন ওপর দিকে ওঠে, এর সাইজটা কেমন ছোট থেকে হঠাৎ বড় হতে শুরু করে? এটা কিভাবে হয়? এর উত্তরটা কিন্তু তোমরা নিজেরাই ভাবতে পারবে। এবার আমি কিছু ক্লু দিয়ে দিই না। সমুদ্রের নিচের দিকে জলের চাপ বেশি, আর যত উপরের দিকে ওঠা যায় জলের চাপ কি হয়? অবশ্যই ধীরে ধীরে কমতে থাকে। আর কমার ফলে তাহলে কি হবে বলো? তোমরা এবার চটপট ভেবে উত্তরটা বলে ফেলো তো। আজকে এই পর্যন্তই। বাকি যে আমরা চার্লসের সূত্র, এটা এর পরের ক্লাসে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকো। আর যদি চার্লসের সূত্র পরের ভিডিও দেখতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই লাইক করবে।